এখানে শাসক দলের পার্টি অফিস আছে, একটা সামনে শাসকের বন্ধুরা বসে আছেন, তারাও রাজনীতির প্রচার করছেন। 15 বছরে বলুক মুসলমানদের জন্য রাজ্য সরকার কি কাজ করেছে? একটা দেখাও, কেউ একটা দেখাও। আমি কাল থেকে টিএমসির প্রচারে যাব, একটা দেখাও। বরং মুসলমানদের চুষে খেয়েছে, ওয়াক্ফ সম্পত্তির কোটি কোটি টাকা লুট করছে, ওয়াক্ফ সম্পত্তির কোটি কোটি টাকা লুট করে দুর্গা পুজো দেয়। 21শে জুলাই তৃণমূল বন্ধুদের শহীদ স্মরণে ধর্মতলার চৌরঙ্গি মোড়ে একটা শহীদ স্মরণ হয়, সেটা ওনাদের প্রোগ্রাম ওনারা করেন। এবার 21শে জুলাই শহীদ স্মরণ হয়নি, উনি দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধন করার পরে 21শে জুলাইতে দুর্গা অঙ্গন উদ্বোধন করেছিলেন, বলেছিলেন আমি নিউটাউনে দুর্গা অঙ্গন করবেন। তার আগে উনি মহাকাল মন্দির উদ্বোধন করেছেন। এই 15 বছরে মুসলমানদের কি দিয়েছেন বলুন? আরো কিচ্ছু দেবে না। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের ছেলে পিলেদের ভবিষ্যৎ নাই, ওবিসি শেষ করে দিয়েছে এই রাজ্য সরকার, চাকরির কোটা শেষ করেছে। এবং আমাদের ছেলে পিলে যদি শিক্ষার্থী হয়, আমরা যদি করতে পারি, তাদের জন্য উনি ব্যবসা খুঁজেছেন, চপ শিল্পর ব্যবসা, চপ ঘুগনি বিক্রি করো, এই সরকার আমাদের দান করেছেন। ওই জন্য আমি সব কথা জানলাম কি করে? আমি তো রাজনীতি পড়িনি, আমি কোনো পার্টির মুখপাত্র না, আমি কোনো চ্যানেলে যাইনি। আপনাদের বা আমাদের আশীর্বাদে আমরা যে বিধায়ক টাকা এতে পাঠিয়েছিলাম, এমএলএ ভবনে পাঠিয়েছি, মহাকারণে পাঠিয়েছি, সেই বিধায়কের সামান্য সময়ের মধ্যে সব কথা আলোচনা হয়। আমি ওনাকে ফলো করেছি, ওই জন্য জানতে পেরেছি। বাস সময় আর নেব না। কিছুদিন আগে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার একটা কথা বলেছিল। কথাটা কি জানেন? তারা কথা বলবে না। কথাটা হচ্ছে এই, অসীম সরকার বলেছিল যে কোরআন 17 জন শয়তান মিলে লিখেছে। শুনেছ কথাটা? আমরা শান্তিপূর্ণ ভাইজানের আদর্শে আদর্শিত, আমরা চাইলে ঝাপড়া করতাম, করিনি। আমরা এই সারা রাজ্যে নানা রকম সংগঠনের মধ্য দিয়ে 1500-এরও বেশি জায়গায় আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ পুলিশ মন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছিলাম আইনি মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু দুঃখের পরিহাস, দুঃখের ব্যাপার, দুঃখজনক ব্যাপার বা বড় লজ্জাজনক ব্যাপার, উনি রেড রোডে যেতে পারেন ঈদের দিনে, কে বলে আল্লাহর কাছে দোয়া করছি, যেতে পারেন উনি মুখ্যমন্ত্রী। কিন্তু উনি ওই সেই যেদিন থেকে অসীম সরকার বলেছে কথাটা, তারপর থেকে কমসে কম 1500 বার মিডিয়া প্রেসে এসছেন, কিন্তু একদিনও কোনো একটা মিডিয়া প্রেসের এক কোনায় উনি কোরআনের ব্যাপারে কোনো মন্তব্য দেননি। তাহলে উনি বলুন, আমরা যে কোরআন বড় আশা নিয়ে আমাদের মা বাবার জন্য পাঠ করে সব পাঠাই আল্লাহর কাছে, করি না বলুন? করি তো। সেই কোরআন একজন বিরোধী দলের এমএলএ বলেছে শয়তান লিখেছে, উনি মুখ্যমন্ত্রী, সমস্ত আইন নিয়ম ওনার হাতে, উনি সমস্ত কথা জানার পরও চুপ কেন করে গেলেন। এবং আমরা 1500-এরও বেশি এফআইআর করেছি, সে কথা উনি কর্ণপাত করেননি। তার মানে আমাদের খালি ভোট দরকার, আমাদের কোনো কাজে উনি আসবেন না বা আমাদের কোনো প্রয়োজন মনে করেন না। কি বললাম বুঝে সে কথা? ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ করব, বর্তমান রাজনীতি পরিস্থিতিতে সবাই সবার মতামত পেশ করছেন। ওয়াক্ফ সম্পত্তি যখন আন্দোলন হয়েছিল, এই ভাঙড়ে যিনি বিধায়কের জন্য আশাবাদী, উনিও ভোট প্রচার করছেন, আশাবাদী। উনি বড় গলায় বলেছিলেন যে ওয়াক্ফ সম্পত্তি মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে, যারা এখানে আন্দোলন করছো দিল্লি গিয়ে করো, বলেছিলেন। এ কথা মুখ্যমন্ত্রীও বলেছিলেন, সবাই শুনেছে ইন্টারনেটে। কিন্তু আমাদের ওয়াক্ফ সম্পত্তিটা বাঁচিয়েছেন উনি, বাঁচিয়েছেন। ওয়াক্ফ সম্পত্তিটা বিক্রি কোথায় হয়েছে জানেন? রাজ্যের বিজেপি এমপি তমলুক থেকে জিতে আসে, তার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, জিতে আছে। উনি 2-4 দিন আগে একটা কথা বলেছিলেন যে রাজ্যে কিছু একটা খুব বড় একটা ঘটতে পারে। তার 2-4 দিন পরেই মমতা ব্যানার্জি ওয়াক্ফ বোর্ডের ফাইলে সাইন করে দিয়েছেন যে এই রাজ্যে ওয়াক্ফ বোর্ড আমি কেন্দ্র সরকারের আন্ডারে দিয়ে দিলাম। তারপরেই যে 32,000 চাকরি ফেরত করেছে, তার পরিবর্তন করেছে। উনি বলেছিলেন যে এই রাজ্যে এসআইআর হবে না, বলেছিলেন। আপনারা শুনেছেন তো যে এখানে নিউ টাউনে আইপ্যাক ধরা পড়লো, 2 পিসি আর ভাইপো দিল্লি চলে গেলেন, এসআইআর ফর্মে সই করেছেন, এসআইআর হচ্ছে। 70 লক্ষ ভোট বাদ গিয়েছে, তার মধ্যে 65 লক্ষ মুসলমান ভোট। প্রতি সপ্তাহে 2 লক্ষ করে ছাড়বে। ইলেকশন আর মাত্র 4 সপ্তাহ বাকি, মনে করুন 4 সপ্তাহে ক লক্ষ ভোট ছাড়বে? 8 লক্ষ বা 10 লক্ষ, 50 লক্ষ মুসলমান ভোট বাদ যাবে। ভোটের পরে এদের কি হবে? হয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, আর না তো বিদেশি বলে এদের উপরে কেস চলবে। হিন্দু ভাইদের নামে কেস চলবে না, তাদের সিএ এর মাধ্যমে এই দেশের নাগরিক দেবে। অতএব গণতন্ত্রের অধিকার ভেবে আগামী 29 তারিখে আমরা যদি ভাঙড় থেকে একটা ভোট দিয়ে ভাইজানকে নবান্নের মুখে ফের পাঠাতে পারি, ভাববেন যে আমার আপনার মধ্যে ঈমান এখনো বেঁচে আছে। আপনারা কেউ ওই 1500 চক্করে বিক্রি
ওই যে লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার কিসের টাকা জানেন? আমাদের ওয়াকফের টাকা, চুরি করা টাকা। রাজ্য সরকারের কাছে কতটা ওয়াকফ সম্পত্তি আছে, আমরা নানা রকমের সংগঠনের সাথে জড়িত। প্রতিবার রাজ্য সরকারকে আমরা চিঠি দেই সংগঠনকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মশাই আপনাকে অনুরোধ করছি যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকারে কতটা আছে, তার কতটা আয় হচ্ছে, কতটা ব্যয় হচ্ছে, কোন খাত থেকে আয় করছেন, কোন খাতে ব্যয় করছেন। 15 বছর উনি হিসাব দেন না, সব চুরি করা টাকা আমাদের টাকা। দুর্গা পুজোর টাকা আমাদের চুরি করা টাকা, আমাদের ওয়াকফের টাকা আমাদের পূর্বসূরীরা আমাদের জন্য উৎসর্গ করে গিয়েছিলেন। যারা হাজি সাহেব হজে যাবেন বা শুনেছেন, ভারতবর্ষের 28টা রাজ্য বা 29টা রাজ্য, প্রতিটা রাজ্য থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট তার জন্য রওনা হয়। আমি হজ কমিটির সাথে জড়িত। এই রাজ্যের সব থেকে হজের ট্যাক্স বেশি, অন্য জায়গায় এত নয়, এই রাজ্যের ট্যাক্স বেশি। সেই হজের ট্যাক্সের টাকা অন্যান্য রাজ্য তাদের ফেরত দেয়, মুখ্যমন্ত্রী ফেরত দেয় না, সেটাও আত্মসাৎ করে। ওই জন্য আমার আপনার অধিকার যদি বুঝতে চান, চিনতে চান, আগামী 29 তারিখে এই ভাঙড় থেকে ভাইজানকে 2 লক্ষ ভোটে জেতাবো বলে ইনশাআল্লাহ। ধন্যবাদ চালতেবাড়ি অঞ্চল বা ধন্যবাদ এই ইয়ং বন্ধুদের আজকে এই প্রোগ্রাম, ধন্যবাদ শাসক বন্ধুদের যে আজকে চালতেবাড়ি অঞ্চলের প্রোগ্রাম শোনার জন্য। বিষয়টা হচ্ছে বুঝতে হবে আমরা কেন এলাম আর কেনই বা ফিরে যাব। এসছি এই কারণে যে পশ্চিমবাংলায় 2011 সালে আমরাই মমতা ব্যানার্জির দলকে ক্ষমতায় এনেছিলাম, ঠিক কিনা ভাই? আর আজকে সেই মমতা ব্যানার্জি তাদের যত সাঙ্গপাঙ্গ আছে তারা পশ্চিমবঙ্গটাকে লুটে পুটে শেষ করে ফেলেছে। সাধারণ মানুষ যেখানে অবস্থান করছিল তারা সেখানেই অবস্থান করছে, 1 ইঞ্চি পরিমাণে আগে বাড়তে পারেনি। কিন্তু আপনি দেখুন পশ্চিমবাংলায় তৃণমূলের যেসব লোয়ার স্তর থেকে উঠে এসছে নেতৃস্থানীয় যারা, আমি রাজ্য স্তরের কথা বলছি না, মন্ত্রী এমএলএ এর কথা বলছি না, এদের অবস্থাটা আপনারা ভাবুন। তারা আজকে মারুতি স্করপিও, তারা আজকে টাটা সুমো ছাড়া চলে না, যাদের আগে ভাত নুন ফুরিয়ে যেত। এই হচ্ছে তাদের বর্তমান পরিস্থিতি। পশ্চিমবঙ্গে আজকের কি অবস্থা হয়েছে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আগে টেলিভিশনে একটা অনুষ্ঠান হতো, আপনারা অনেকেই জানেন, আবার অনেকে শুনেছেন, আমি আর শোনা কথা বলছি। অমিতাভ বচ্চনের একটা অনুষ্ঠান হতো, কোন বনেগা করোড়পতি, শুনেছেন তো? কি ভাই শুনেছেন কিনা? কোন বনেগা করোড়পতি। তো আজকে তৃণমূলের লিডাররা পশ্চিমবাংলায় প্রতিযোগিতা করছে যে পশ্চিমবঙ্গের জনসাধারণের টাকা পয়সা লুটতরাজ করে কে সবার আগে করোড়পতি হতে পারবে। তারা সাধারণ মানুষের কথা ভাবছে না, তারা সাধারণ মানুষের কিভাবে দিন যাপন করছে এ বিষয়ে তাদের কোনো খেয়াল নেই। তাই পশ্চিমবঙ্গের এই অপশাসন, এই তৃণমূলের দুঃশাসন রুখে দেওয়ার জন্য আজকে পশ্চিমবাংলায় নওশাদ সাহেবের আবির্ভাব ঘটেছে। পশ্চিমবাংলায় নওশাদ সাহেব যে এসছেন, উনি ভাঙড়ের বিধানসভা থেকে এমএলএ হয়েছেন, কিন্তু আপনারা এটা জেনে রেখে দেন এবং স্মরণ রেখে দেবেন, নওশাদ সিদ্দিকী খালি ভাঙড়ের বিধায়ক নন, নওশাদ সিদ্দিকী গোটা পশ্চিমবঙ্গের বিধায়ক। আজকে পশ্চিমবঙ্গে যেখানেই অশান্তি হচ্ছে, পশ্চিমবঙ্গে যেখানেই ঝামেলা হচ্ছে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যেখানেই অত্যাচারিত হচ্ছে, পশ্চিমবঙ্গের যেখানেই মানুষ নির্যাতিত হচ্ছে, নওশাদ সিদ্দিকের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই দিনের সেকেন্ড উনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেই জায়গায় পৌঁছে যাচ্ছেন। আর এই তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে অবহেলিত, নির্যাতিত, গরিব, পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে উনি এক্সটর্শন চালাচ্ছেন, জুলুম চালাচ্ছেন, উনি বুলডোজার চালাচ্ছেন। উনি একবারও ভাবছেন না যে আমি কি করে পশ্চিমবাংলার তখ্তে আসলাম আর কি করে আজকে দীর্ঘ 14টা বছর আমি এই শাসন কায়েম রেখেছি। আপনি এটা মনে রেখে দেন। মমতা ব্যানার্জিকে আমি এটা জানাতে চাই, আগামী 2026 সালের ইলেকশন,
2026 সালে ইলেকশন হবে, আমরাও ইলেকশনটা করব, আমরাও আপনাকে দেখে নেব, আমরা আপনাকে ছাড়বো না। আমাদের ভোটে আপনি আজকে পশ্চিমবাংলার তখ্তে বসে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা ভাবছেন না, খালি উল্টো পাল্টা বিবৃতি দিচ্ছেন, উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ 2011 সালে আর বসে নেই, এ সাল আস্তে আস্তে আজকে পশ্চিমবঙ্গের মানুষ তার চিন্তা ভাবনার অগ্রগতি হতে হতে তারা রাজনীতি সচেতন হয়ে গেছে, রাজনৈতিকভাবে তারা আজকে অনেক কিছু বুঝতে শিখেছে, রাজনৈতিকগতভাবে তারা প্রতিবাদ করতে শিখেছে। আপনি জেনে রেখে দেন, আগামী 2026 সালে আপনি যে সমস্ত কর্মকাণ্ড সংখ্যালঘুদের বিরুদ্ধে করছেন, এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে রুখে দেবে। ভাঙড় 148, 2026, 29 এপ্রিল আসছে দিন, খামচিহ্নে ভোট দিন। কেন নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন? বিগত 5 বছর সে কি করেছে, কি করতে পারেনি? বিরোধীরা বলে নওশাদ সিদ্দিকী এমএলএ হয়ে নাকি 5 বছরে কিছু করেনি। আমি বলবো তাদের চোখে কিন্তু দেখতে পায় না, তাদের চোখে ছানি পড়ে গেছে, তাদের চোখটাকে ডাক্তারে দেখিয়ে নিতে বলেন। তাকে তো কাজ করতে দেওয়া হয়নি, তার সত্ত্বেও তিনি তেনার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন। আপনারা দেখেছেন এইখানে একটা লাইট লাগাবার কথা ছিল, এইখানে যে শাসকের নেতা ছিল তিনি ঝামেলা ঝঞ্ঝট করে এইখানে লাইটটা লাগানো বন্ধ করে দিয়েছেন। সেই লাইটটা আপনারা দেখেছেন কিছু দূর আগে গিয়ে টেকোনাতে তার শিলান্যাস হয়েছে, আর কিছু দিনের মধ্যে হয়তো সেই লাইটটা লাগানো হবে। এই রকম করে আপনারা দেখেছেন কচুয়া বাজারে, কৃষ্ণমাটি, শানপুকুর, এইরকম করে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু হাইমাইস লাইট এই নওশাদ সিদ্দিকীর কোটায় লাগানো হয়েছে। আরও অন্য অন্য জায়গায় দেখবেন ঢালাই রাস্তা হচ্ছে, আরও কাজ হচ্ছে। এরা তো করতে দিচ্ছিল না, সেই জায়গায় লড়াই সংগ্রাম করে আমরা কিন্তু কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এরা খালি বাধা দিয়ে যাচ্ছে, এরা কাজ করতে দেবে না আর কাজ করবেও না। এরা বিগত দিনে আপনারা দেখেছেন 15টা বছর এখানে এমপি ছিল, সেই এমপির কোটায় কাজ ভাঙড়বাসী কি দেখতে পেয়েছে? পায়নি। এর আগে কিন্তু এমএলএ ছিল, তারাও কিন্তু সেই কাজ করেননি। এরা 2008 সাল থেকে পঞ্চায়েতে ক্ষমতায় আছে, সেই তুলনায় এরা কি করেছে আপনারা বলতে পারবেন? এই নওশাদ সিদ্দিকী এসছে বলে, এই নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে বলে আজকে 100 কোটি টাকার প্রকল্প এই ভাঙড়ে লাগাতে বাধ্য হয়েছে। আপনারা বিগত দিনে আবার ওই নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে কিভাবে 300 কোটির কাজ করা যায় সেই দায়িত্ব কিন্তু এই জনগণকে নিতে হবে, এই ভাঙড়বাসীকে নিতে হবে। তারা বাধ্য হয়েছে, 294টা এমএলএ আছে, সেখানে কিন্তু কাজ হচ্ছে না। আপনারা খোঁজ নিয়ে দেখুন সেখানে কি 100 কোটি টাকার কাজ হচ্ছে না 50 কোটি টাকার কাজ হচ্ছে। একটা এমএলএ নওশাদ সিদ্দিকী 294টার ঘুম হারাম করে রেখেছে, তার জন্য এদের এই অবস্থা। আমরা চাইব বিগত দিনে আবারও নওশাদ সিদ্দিকীকে জিতান, আবার যেন 300 কোটির জায়গায় 400 কোটির কাজ হয়, সেই ব্যবস্থা এই ভাঙড়বাসীকে করতে হবে। আপনারা দেখেছেন রোজগার নেই, সে নিয়ে কথা বলে না এরা, সে নিয়ে আন্দোলন করে না। গ্যাসের দাম আকাশ ছোঁয়া, সে নিয়ে কথা বলে না, সেটা নিয়ে রাস্তায় নামে না এরা। মানুষ কর্মহীন, সেটা নিয়ে কথা বলে না। লেদার কমপ্লেক্সে চলে যান, কি দুর্দশা, কি অবস্থা। আজকে যদি এই লেদার কমপ্লেক্স বাম জমানায় না হতো, এইখানে জানেন আপনারা রাত্রে বন্যা, বাড়ির ফাঁকায় রাখা যেত না। এই কর্মসংস্থান হয়েছিল বলে, নিউ টাউন হয়েছিল বলে এখানকার ভাইয়েরা আজকের কর্মসংস্থান আছে বলে চুরি চামারি বন্ধ হয়ে গিয়েছে, তারা মূল স্রোতে ফিরে কাজকর্মের দিকে তারা ব্যস্ত আছে। আবার এই তৃণমূল সরকার সেই কালো দিন ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে, খালি আতা ভাতা দিয়ে মানুষকে বেকার করে তাদের পিছনে ঘুরে বেড়াবার ব্যবস্থা করছে। আপনারা দেখেছেন যাদেরকে ভাতা দিচ্ছে, যাদেরকে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই মোল্লা সাহেব বলেছেন তার কি এই সাংবিধানিক রাইট আছে যে লক্ষ্মী ভাণ্ডার আমাদেরকে যদি ভোট না দাও তোমাদের লক্ষ্মী ভাণ্ডার কেটে দেওয়ার ব্যবস্থা করব? তাহলে এই আতা ভাতা দিয়ে আপনাদেরকে ভুল বুঝাবে, এরা কাজ দেবে না, এরা খালি উল্টো পাল্টা কাজ করবে। আপনার ঘরের টাকা দেখবেন কাটমানি খাচ্ছে, একটা গরিব মানুষ
ভিখারি তাকেও ছাড়ে না এরা, 20,000 30,000 করে দিতে হচ্ছে। এই কাজ যদি বন্ধ করতে হয়, এই ভাঙড়বাসীকে সেই দায়িত্ব নিতে হবে। এই যে মোল্লা সাহেব আছে, ইনি বলেছিলেন যদি আমার 2-4টে লাশের প্রয়োজন হয় তাহলে ভাঙড় দরকার। ইনি কিন্তু ওনার 75টাই লাশ দিয়ে শুরু করেছেন। আপনারা ভাঙড়বাসী শান্তি চান না রাজনীতি, এই খুন খারাপি চান? এটা আপনাদেরকে ভাবতে হবে। এই ভাঙড়টাকে শান্ত, ভাঙড়টাকে অশান্ত করার জন্যই কিন্তু মমতা ব্যানার্জি এই মোল্লা সাহেবকে এখানে পাঠিয়েছে। আজকে দেখেছেন কিভাবে 26,000 চাকরি চলে গেছে। মাস্টাররা চাকরির জন্য রাস্তা গড়াগড়ি খাচ্ছে। এই সরকারের পুলিশ মন্ত্রী পুলিশ দিয়ে রোজ পেটাচ্ছে। ICDS থেকে শুরু করে একটা মিছিল ঢুকছে পশ্চিম সাইড থেকে, তাদের সবাইকে স্বাগত জানার জন্য